মোহরের চোখের সামনে একটা ঝাপসা হয়ে যাওয়া আয়না। এক দৃষ্টে চেয়ে আছে মোহর আয়নাটার দিকে। আয়নাটা কেমন যেন ঝাপসা হয়ে গেছে কাঁচটা, অথচ মোহর স্পষ্ট দেখতে পেল আয়নাটার মধ্যে ধীরে ধীরে যেন কতগুলো মুখ ফুটে উঠছে, অস্পষ্ট, বিকৃত। এ আবার কি? পেছনে তাকালো মোহর। সে ছাড়া তো ঘরে আর কেউ নেই। মনের ভুল। তাহলে আয়নায় যে মুখগুলো ফুটে উঠেছে তারা কারা? এখনো তো দেখা যাচ্ছে তাদের চোখ, নাকহীন কতগুলো অবয়ব, তাদের ঠোঁটগুলো নড়ছে, কিছু যেন বলছে তারা, কিন্তু কি বলছে কিছুই বুঝে উঠতে পারছে না মোহর। তার মাথার মধ্যে যেন হঠাৎ করে হাজার হাজার মৌমাছি গুনগুন করতে শুরু করেছে। মাথাটা কেমন যেন করছে। কোথা থেকে যেন আবছাভাবে বিড়ালের ডাক ভেসে আসছে। চেষ্টা করেও আয়নাটার সামনে থেকে এক পাও সরতে পারছে না মোহর। চারপাশটা এমন অন্ধকার লাগছে কেন? সন্ধে হয়ে গেল নাকি? ও কি, কেমন একটা চাপা গোঙানির আওয়াজ ভেসে আসছে না? এরকম আওয়াজই সে শুনেছিল না স্বপ্নে? আওয়াজটা আসছে কোথা থেকে? আয়নার ভেতর থেকে। বিকেল প্রায় শেষ হতে চলেছে। শুধু গরমকাল বলে অন্ধকার নেমে আসতে পারেনি, যদিও আকাশের কোণে কালো মেঘ জমতে শুরু করছে। এই সময়টায় যখন তখন কালবৈশাখী হতে পারে, এ তো সবাই জানে। মোড়ের মাথার নিম গাছটার তলায় দাঁড়িয়ে সিগারেটে টান দিচ্ছিলেন সুখেনবাবু। আজ একজনে তার বাড়িটা দেখতে আসার কথা। প্রায় বছর 10 হলো সুখেনবাবু এ বাড়ি ছেড়ে উঠে গেছেন অন্য পাড়ায়। বাড়িটা ফাঁকাই পড়েছিল। তিনি এতকাল বাড়িটা দেখভাল করে এসেছেন। সম্প্রতি ভাড়া বসানোর কথা ভেবেছেন। ফাঁকাই তো পড়ে আছে বাড়িটা। লোকবসত হবে, আবার কিছু আয়ও হবে। পাড়া থেকে একটু ধার ঘেঁষা হলেও এমনিতে বাড়িটা ভালোই। একতলা হলেও ঘরগুলো বেশ খোলামেলা। আলো, জল, হাওয়া কিছুরই সমস্যা নেই। অবশ্য সমস্যা যে একেবারে নেই তা নয়, তবে হঠাৎ মোবাইলটা বেজে উঠল সুখেনবাবুর। ফোনটা রিসিভ করে কথা বলতে শুরু করলেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি এসে গিয়েছি। আপনি কোথায়? হ্যাঁ হ্যাঁ, ওই মনসাতলা থেকে ডান দিকে বাঁক নিয়ে দেখুন, আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এই তো। আরে এইদিকে দেখুন, এইদিকে আমি আছি, এই যে। ফোনটা কেটে দিলেন সুখেনবাবু। তার সামনে এসে দাঁড়ালো এক সুশ্রী চেহারার তরুণ, পরনে অফিসের ড্রেস। বলল, নমস্কার, আপনি সুখেনচন্দ্র নাগ, মানে সুখেনবাবু তো? আমি অঙ্কুশ দত্ত। আমি বাড়ি ভাড়ার ব্যাপারে আপনার সাথে যোগাযোগ করেছিলাম। আমার বোধ হয় আসতে একটু দেরি হয়ে গেছে। আসলে অফিস থেকে বেরোতেই। আরে না না, ঠিক আছে, চলুন, আর দেরি করে কাজ নেই। আমরা বাড়িটা বরং দেখে আসি, বুঝলেন? সন্ধে নেমে গেলে আবার মুশকিল হবে। কেন মুশকিল হবে? কেন, বাড়িতে আলো নেই? না না, তা নয়, আলো আছে। তবে কি জানেন তো, ও বাড়িতে তো কেউ থাকে না, তাই না? তা রান্নাঘরের শোবার ঘরের আলোগুলো কেটে গিয়েছে। তবে চিন্তা করবেন না, আমি সব ঠিকঠাক করে তবেই আপনাদের বাড়ি ভাড়া দেব। আসুন। বাড়িতে দেখে কিন্তু বেশ পছন্দই হলো অঙ্কুশের। ঘরগুলো বড় বড়, সামনে চওড়া টানা বারান্দা, 4 ধাপ সিঁড়ির পরেই বেশ খানিকটা ফাঁকা জমি, তারপর বাড়ির মেইন গেট। ভালোই হলো। মোহিত তো বাগান করার খুব শখ, এখানে সে আশা পূরণ হবে তার। শুধু বাথরুমের একটা কল একটু গড়বড় করছিল। তা সুখেনবাবু বললেন 2-3 দিনের মধ্যেই ঠিক করিয়ে দেবেন। মোট কথা বাড়িটা নিয়ে আপত্তি করার মতো কিছু পেল না অঙ্কুশ। সিঁড়িতে দাঁড়িয়ে সে কথাই বলছিল সে সুখেনবাবুকে। বাড়ি আমার পছন্দ হয়েছে সুখেনবাবু। ছোটখাটো যে রিপেয়ারিং আছে আপনি করিয়ে নিন, খুব তাড়াতাড়ি আমরা এই বাড়িতে উঠে আসবো। বেশ বেশ, তবে তাই হোক। এগ্রিমেন্টের কাগজপত্রগুলো আমি রেডি করে ফেলি, তারপর একটা শুভ দিন দেখে আপনারা চলে আসুন, কেমন? কথা বলতে বলতে দুজনে এগিয়ে যাচ্ছিলেন গেটের দিকে। হঠাৎ অঙ্কুশের চোখও চলে গেল বাড়ির বাঁ দিকের পাঁচিলটার দিকে। ততক্ষণে অন্ধকার নামতে শুরু করেছে, তবুও পাঁচিলের গা ঘেঁষা ছোট ঘরটা দেখতে অঙ্কুশের অসুবিধা হলো না। পাকা ছাদ নয়, অ্যাসবেস্টারের চাল দেওয়া ঘরটার মাথায়। তার পলিস্তরা খসা দেওয়াল দেখলেই বোঝা যাচ্ছে
কোনো রকম খরচ করা হয় না ঘরটার পেছনে। দরজায় একটা মরচে ধরা তালা, আর দরজার পাশে একটা মিশমিশে কালো বিড়াল বসে এক মনে জিভ দিয়ে নিজের থাবা চাটছে, আর কোনো দিকে নজর নেই তার। অঙ্কুশ বলল, ও বাবা, এখানে তো দেখছি একটা ঘর, কই আসার সময় তো খেয়াল করিনি। বলতে বলতে অঙ্কুশ এগিয়ে গেল ঘরটার দিকে। ও লক্ষ্য করল না পেছনে দাঁড়িয়ে থাকা সুখেনবাবুর মুখে হঠাৎ করেই ফুটে উঠেছে কেমন একটা অস্বাভাবিক আতঙ্কের ছাপ। এদিকে অঙ্কুশকে এগোতে দেখি বিড়ালটা লাফিয়ে উঠে একবার ডেকেই ছুটে কোথায় যেন পালিয়ে গেল। অঙ্কুশ বলল, পুরো বাড়িটা আমাকে দেখালেন সুখেনবাবু, কিন্তু এই ঘরটা তো দেখালেন না। না না বাবা, ও ঘর খোলা যাবে না। ওই ঘরটা মানে, আরে ওই ঘরে যাওয়ার দরকার নেই। কেমন যেন চাপা আতঙ্ক মেশায় কথাগুলো বলছেন সুখেনবাবু। অবাক হয়ে অঙ্কুশ ফিরে তাকালো তার দিকে। তৎক্ষণাৎ অবিশ্বাস্য দ্রুততায় নিজেকে সামলে নিলেন সুখেনবাবু। বললেন, না মানে বলছিলাম কি, দেখতেই তো পাচ্ছেন ঘরটার কোনো দেখভাল করা হয় না। ও ঘর আমরা কেউ ব্যবহারও করতাম না। কত জঞ্জাল ওর ভেতরে জড়ো হয়ে আছে কে জানে। আর তালাটাও দেখুন কত পুরনো, আর ওর চাবি কি আর পাওয়া যায়? সেসব কবেই হারিয়ে গিয়েছে। তাই বলছিলাম ওই নোংরার মধ্যে আর যাওয়ার দরকার নেই আর কি। আর তাছাড়া এই মরেছে, এখনই না আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। চলুন চলুন, আমাদের দুজনকে তো বাড়ি ফিরতে হবে। বৃষ্টি নেমে গেলে গাড়ি পাওয়া মুশকিল হয়ে যাবে। চলুন ফেরা যাক। আয়নাটার দিকে এক দৃষ্টে চেয়ে আছে মোহর। ড্রেসিং টেবিলটা খুব জরাজীর্ণ না হলেও আয়নাটা একেবারেই গেছে, পুরো ঝাপসা। আজ শুক্রবার, 4 দিন হলো এই বাড়িটাতে ভাড়া এসেছে ওরা মানে মোহর আর অঙ্কুশ। আসলে একান্নবর্তী শ্বশুরবাড়ির সব ঝক্কি সামলে নিজের নাচটা চালিয়ে যেতে খুব সমস্যা হচ্ছিল মোহরের। সুরঙ্গমা কলাকেন্দ্র এই শহরের একটা বড় নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান। সেই স্কুলে সে নাচের টিচার। সপ্তাহে 3 দিন পুরো সন্ধ্যাবেলাটাই সেখানে কাটে তার। মোহরের শ্বশুর শাশুড়ি অত্যন্ত ভালো মানুষ। তারা মোহরের নাচটা মেনে নিলেও বাকি জ্ঞাতিরা বাড়ির বউয়ের নাচ করাটা কোনোদিনই ঠিক মেনে নিতে পারেনি। সেই নিয়ে ঠাড়ে ঠোড়ে কথা শোনাতেও তারা ছাড়ে না মোহরকে। এই সব ঝামেলায় কোনো দিন কামাইও হয়ে গিয়েছে মোহরের। অঙ্কুশের সমস্যা আবার অন্য জায়গায়। তাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব এতটাই যে সাত সকালে স্নান খাওয়া সেরে অফিসের জন্য কিছুতেই ঠিক সময় মতো সে বেরোতে পারছিল না। এতদিন চালিয়ে এসেছে যাহোক তাহক করে, কিন্তু ইদানিং খুবই প্রবলেম হচ্ছিল। তবে এই বাড়িটা থেকে মোহরের নাচের স্কুল আর রেল স্টেশন দুটোই কাছে। সব রকম প্ল্যানিং করে এই বাড়িটাই তাই ভাড়া নেওয়া হয়েছে। না, ওদের আলাদা থাকায় বাড়ি থেকে তেমন কোনো আপত্তি আসেনি। অঙ্কুশের বাবা মাও হয়তো বুঝতে পেরেছিলেন এ বাড়িতে তাদের ছেলে বৌমার সমস্যা হচ্ছে। তাই অঙ্কুশ যখন বাড়ি ভাড়ার কথাটা তুলল তখন তারা না করেননি। তাদের কথা মতোই একটা শুভ দিনে বাড়িতে উঠে এসেছে মোহর আর অঙ্কুশ। বাড়িওয়ালা সুখেনচন্দ্র নাগ বেশ ভালো মানুষ। তার ভাড়াটা চাই এর বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেছিল অঙ্কুশ। দুটো মানুষের জন্য একতলা বাড়ি যথেষ্ট। বাড়িটা এমনি যথেষ্ট বড় আর ভালোই। তবে এখানে আসার পর রাতে ভালো ঘুম হচ্ছে না মোহরের। হতে পারে নতুন জায়গা, তাই মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছে। কিন্তু আর একটা ব্যাপার কিছুতেই মোহরের মাথায় ঢুকছে না। এখানে আসার পর প্রতি রাতেই একটা স্বপ্ন দেখছে মোহর, কখনো মাঝরাতে আবার কখনো ভোর রাতে। ও দেখছে একটা অন্ধকার ঘরে দাঁড়িয়ে আছে ও একা। সামনে কাপড়ে ঢাকা বেশ বড় কি যেন একটা রাখা। কোথা থেকে যেন ভেসে আসছে একটা অদ্ভুত গোঙানির আওয়াজ, খুব অস্পষ্ট, খুব অচেনা। হাত বাড়িয়ে যেই বস্তুটাকে ছুঁতে যাবে মোহর, তখনই ঘুম ভেঙে যাচ্ছে তার। পরপর 3 রাত একই স্বপ্ন দেখল মোহর। কিন্তু একই স্বপ্ন কি বারবার দেখা সম্ভব? আর কেনই বা দেখছে মোহর এই স্বপ্ন? কাজের ফাঁকে ফাঁকে এই চিন্তা ওকে অন্যমনস্ক করে দিচ্ছিল বারবার। সব গোছগাছ এখনো শেষ হয়নি ওদের। মোহর স্কুলে ছুটি নিলেও অঙ্কুশের অফিস কামাই করার উপায় নেই একদমই। তাই এই দুপুরবেলা ফাঁকা বাড়িতে মোহর একাই যতটা পারে সব গুছিয়ে রাখছিল।
রান্নাঘর, বেডরুম সব মোটামুটি গোছানো কমপ্লিট, কিন্তু এই পুরনো কাঁসারের বাসনপত্রগুলো এখন কোথায় রাখি? মা যে কেন এগুলো সঙ্গে দিতে গেলেন জানি না। সব দেশের বাড়ির জিনিস, এ তো ফেলাও যাবে না, তাহলে এখন এগুলোকে রাখবো কোথায়? বারান্দার চেয়ারটাতে বসে পড়ে আকাশ পাতাল এক করে ভেবে চলেছিল মোহর কোথায় একটু বাড়তি জায়গা পাওয়া যায়। হঠাৎ তার চোখ গেল বাড়ির বাঁ দিকের পাঁচিল ঘাসা ছোট্ট ঘরটার দিকে। এ বাড়িতে প্রথম ঢোকার সময়ই ঘরটাকে লক্ষ্য করেছিল মোহর, কিন্তু একে তো অপরিষ্কার, তার উপর সর্বাঙ্গে অযত্নের ছাপ, তাই এটাকে নিয়ে তেমন কিছু ভাবেনিও। এখন সেটার দিকে চোখ যেতেই যেন হঠাৎই বুদ্ধি খেলে গেল মোহরের মাথায়। আরে, ওই ছোট্ট ঘরটাতেই তো এই বাসনপত্রগুলো স্টোর করে রাখলে হয়। ঘরের সামনে গিয়ে দাঁড়ালো মোহর। ও বাবা, এই যে তালা দেওয়া! বিরক্তি ফুটে উঠল মোহরের চোখে মুখে। ধ্যাত্তেরি, যাও বা একটা জায়গা পাওয়া গেল, দরজায় আবার এত বড় একটা তালা! কি যে করি এখন? না, ভাঙতে হবে, এই তালাটা ভেঙে ফেলতেই হবে, কিন্তু ভাঙবো কি করে? এদিক সেদিক দেখতে দেখতে এক করে একটা ভাঙা লোহার রড দেখতে পেল মোহর। সেটা তুলে এনে সজোরে মারল তালাটার উপর। মরচে ধরা পুরনো তালা ভেঙে ফেলতে বেশি বেগ পেতে হলো না। হাত দিয়ে ঠেলা মেরে দরজাটা খুলে ফেলল মোহর। সহজে অবশ্য নয়, একটু চাপ দিয়েই খুলতে হলো। দরজার সামনে দাঁড়িয়ে আছে মোহর। ভেতরটা অন্ধকার। আচমকা মোহরের মাথাটা কেমন যেন হালকা লাগলো। মাথার মধ্যে ভেসে এলো সেই স্বপ্ন দৃশ্যটা। কেমন যেন মনে হলো ঠিক এমন একটা অন্ধকার ঘরই সে স্বপ্নে দেখেছিল না? এটা কি দূর, কি সব উল্টো পাল্টা ভাবছে সে। অমন আবার হয় নাকি? যত সব বাজে চিন্তা ভাবনা। না, এবার হাত চালাতে হবে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। সাবধানে ঘরে ঢুকেই ওড়নাটা দিয়ে নাক ঢাকলো মোহর। মাগো, কি ধুলো! বুঝতেই পারছি বহুকাল এই ঘর কেউ খোলেনি। পরিষ্কার করতে হবে ঘরটা। যদিও বেশি বড় নয়, তবু স্টোররুম হিসেবে ঘরটা ব্যবহার করাই যায়। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ মোহর দেখতে পেল ঘরের এক কোণে কাপড়ে মোড়া কি যেন একটা রাখা আছে। একগাদা ঝুল আর ধুলোতে কাপড়টার আসল রং বোঝা দেয়। বেশ বড় সড়ো জিনিসটা দেখে একটু কৌতূহলী হলো মোহরের। ও মা, এটা কি? কোনো ফার্নিচার মনে হচ্ছে, দেখি তো। জিনিসটার কাছে গিয়ে কাপড়টা টেনে সরিয়ে ফেলল মোহর। এটা তো একটা ড্রেসিং টেবিল, এমন উল্টে রাখা কেন? জিনিসটাকে নিজের দিকে ঘোরানোর চেষ্টা করল মোহর। কি আশ্চর্য, ড্রেসিং টেবিলটা মোটেই ভারী নয়, খুব সহজেই সেটা ঘোরাতে পারল সে। দেখেই বোঝা যায় পুরনো আমলের জিনিস এটা। এত পুরনো জিনিস, এত হালকা। কিন্তু এটা কাদের? সুখেনবাবুদের। এটা নিয়ে যাননি কেন তারা? মোহরের চোখের সামনে একটা ঝাপসা হয়ে যাওয়া আয়না। এক দৃষ্টে চেয়ে আছে মোহর আয়নাটার দিকে। আয়নাটা কেমন যেন ঝাপসা হয়ে গেছে কাঁচটা, অথচ মোহর স্পষ্ট দেখতে পেল আয়নাটার মধ্যে ধীরে ধীরে যেন কতগুলো মুখ ফুটে উঠছে, অস্পষ্ট, বিকৃত। এ আবার কি? পেছনে তাকালো মোহর। সে ছাড়া তো ঘরে আর কেউ নেই। মনের ভুল। তাহলে আয়নায় যে মুখগুলো ফুটে উঠেছে তারা কারা? এখনো তো দেখা যাচ্ছে তাদের চোখ, নাকহীন কতগুলো অবয়ব, তাদের ঠোঁটগুলো নড়ছে। কিছু যেন বলছে তারা, কিন্তু কি বলছে কিছুই বুঝে উঠতে পারছে না মোহর। তার মাথার মধ্যে যেন হঠাৎ করে হাজার হাজার মৌমাছি গুনগুন করতে শুরু করেছে। মাথাটা কেমন যেন করছে। কোথা থেকে যেন আবছাভাবে বিড়ালের ডাক ভেসে আসছে। চেষ্টা করেও আয়নাটার সামনে থেকে এক পাও সরতে পারছে না মোহর। চারপাশটা এমন অন্ধকার লাগছে কেন? সন্ধে হয়ে গেল নাকি? ও কি, কেমন একটা চাপা গোঙানির আওয়াজ ভেসে আসছে না? এরকম আওয়াজই সে শুনেছিল না স্বপ্নে? আওয়াজটা আসছে কোথা থেকে? আয়নার ভেতর থেকে।
না না, এইসব কি ভাবছে মোহরই? কি ওর এত ঠান্ডা লাগছে কেন? ভয় করছে কেন এত? একটা সাধারণ আয়নাকে ভয় পাওয়ার কি আছে? কিন্তু সত্যি কি আয়নাটা সাধারণ? বিড়ালটা অদ্ভুত গলায় ডেকেই চলেছে। মোহরের দৃষ্টি কেমন ঘোলাটে হয়ে গেছে। আয়নাটার উপর হাত রাখার কি অদম্য ইচ্ছা তার মানে। কিন্তু সত্যি কি এ তার ইচ্ছা, নাকি অন্য কারোর ইচ্ছা শক্তির বশবর্তী হয়ে সে জানে না, কিচ্ছু জানে না মোহর। সম্মোহিতের মতো কাঁপা কাঁপা হাতে আয়নাটার উপর হাত রাখল সে। আর তখনই কে যেন চেপে ধরল তার হাতটা। মোহর স্পষ্ট বুঝতে পারছে আয়নার ভেতর থেকে 5টা সরু সরু আঙুল দিয়ে কে যেন সজোরে চেপে ধরেছে তার হাত। দুর্নিবার এক টানে ভেতর দিকে টানছে তাকে। প্রবল আতঙ্কের ঘষাঘাতেই বুঝি মোহর ফিরে পেল তার স্বাভাবিক বোধ বুদ্ধি। ও বুঝতে পারল কোনো এক অজানা বিভীষিকা ওকে গ্রাস করতে চলেছে ক্রমশ। মাথার মধ্যে এখন সহস্র মৌমাছির গুঞ্জন। কিন্তু না, নিজেকে হারিয়ে ফেললে চলবে না। দেহের মনের সবটুকু শক্তি দিয়ে প্রাণপণে চেঁচিয়ে উঠল মোহর, ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আয়না থেকে কিছুতেই হাতটা সরাতে পারছে না মোহর। তার হাতটা ক্রমশ আয়নার ভেতর টেনে নিয়ে যাচ্ছে যেন কেউ। আয়নার বিকৃত মুখগুলো এখন আরো স্পষ্ট হয়ে উঠেছে। ওরা কারা? ওরা কি পৃথিবীর কেউ, নাকি অন্য কোনোখানে ওদের অবস্থান? ওরাই কি মোহরের হাত ধরে নিয়ে যেতে চাইছে কোনো এক পরাবাস্তব জগতে? সেখানে যাওয়ার পথ কি এই আয়নাটা? মোহরের সমস্ত যুক্তি বুদ্ধিকে স্তম্ভিত করে হাতটা প্রায় অর্ধেক ঢুকে গেছে আয়নার মধ্যে। আর পারছে না মোহর। তার গলা চিরে বেরিয়ে এলো মুক্তির কাতর আর্তনাদ। ঘড়িতে 7টা বাজার আওয়াজ। 7টা বাজল। মোহর থ হয়ে বিছানায় বসে আছে। তার দৃষ্টি শূন্য, স্থির। নাও তোমার ফেভারিট চকলেট মিল্ক, খাও, এটা এনার্জি পাবে। একটু যেন কেঁপে উঠল মোহর, বলল, অঙ্কুশ, অঙ্কুশ, আমার সঙ্গে এসব কি হলো? আমি তো বললাম সবটা তোমার মনের ভুল। আয়নায় মুখ ফুটে উঠছে, কেউ তোমার হাত টেনে ধরছে, তাও আবার আয়নার ভিতর থেকে। এসব কি কখনো সম্ভব? ফাঁকা ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে কি ভাবতে কি ভেবেছ? বাদ দাও তো সব। নাও, মনটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করো তো। নাও, এনো চকলেট মিল্কটা খাও। মোহরের পাশ থেকে উঠে জানালার ধারে গিয়ে দাঁড়ালো অঙ্কুশ। আকাশে মেঘ করেছে, বৃষ্টি নামতে পারে। মেঘ জমেছে অঙ্কুশের মনেও। মোহরকে সান্ত্বনা দিলেও তার নিজের মনও হয়ে উঠেছে অশান্ত। অফিস থেকে ফিরে অঙ্কুশ দেখে সারা বাড়ি অন্ধকার। মোহরের খোঁজ করতে করতে হঠাৎ তার চোখ পড়ে সেই ছোট্ট ঘরটার খোলা দরজার দিকে। সেই ঘরেই মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে থাকা মোহরকে আবিষ্কার করে সে। মোহরের বলা কথাগুলো মনের ভুল বললেও একটা প্রশ্ন কাটার মতো বিঁধছে অঙ্কুশের মনে। বিয়ের 3 বছরের মধ্যে তো মোহর এমন অদ্ভুত কথা কখনো বলেনি, তাহলে আজ হঠাৎ এসব বলছে কেন? সারা সপ্তাহ অফিস থাকে, তাই রবিবারের দুপুরে একটু ভাত ঘুম চাই অঙ্কুশের। যথারীতি নিদ্রামগ্ন সে। জানালা দিয়ে তেরচা হয়ে রোদ এসে পড়েছে মেঝেতে। অঙ্কুশের পাশে বালিশে হেলান দিয়ে বসে আছে মোহর, হাতে সুনীল গাঙ্গুলির বই। দুপুরে ঘুম হয় না মোহরের। চোখের সামনে বই খোলা ঠিকই, কিন্তু আদৌ কিছু পড়ছে না মোহর। বারবার তার মনে কালকের ঘটনাটা ভেসে আসছে। আজ সকালে উঠে অঙ্কুশ ড্রেসিং টেবিলটাকে আবার ঘুরিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। অবাক হয়ে মোহর দেখছিল ওটা ঘোরাতে অঙ্কুশের কাল ঘাম ছুটে গেছে। সে কথা বলেছিল তখন অঙ্কুশ। বাপরে, কি ভারী গো এটা! এটাকে একা ঘোরালে কিভাবে? কোনো উত্তর দিতে পারিনি মোহর। কি যে হচ্ছে তার সঙ্গে বুঝতে পারছে না মোহর। মাথাটা যেন দপদপ করছে তার। বইটা পাশে রেখে দুহাতে মাথাটা চেপে ধরল। আর তখনই বাইরে থেকে শোনা গেল, ও মা, দুটো খেতে দিবি মা? কতকাল ভাত খাইনি রে,
দুটো খেতে দিবি মা? বাইরে বেরিয়ে এলো মোহর। একটা বুড়ি বসে আছে বারান্দার সিঁড়িতে। পাকানো রোগাটে চেহারা, চোখগুলো কোটরে ঢোকা, ধূসর চুলগুলো যেন সনের নুড়ি। হঠাৎই গাটা কেমন শিরশির করে উঠল মোহরের। ওকে দেখে বুড়িটা আবার বলে উঠল, না গো, ও মা, দুটো খেতে দে না গো, বড় খিদে, দুটো দে না মা। খেতে দেব মা? মানে মানে যা রান্না করেছিলাম সব তো শেষ হয়ে গেছে। চাল ডাল আলু সব আছে, নেবে? ও, তাই দে মা, আর কোথা ফুটিয়ে নেবক্ষণ। রান্নাঘর থেকে কিছু চাল ডাল আর সবজি এনে বুড়ির ঝোলায় ঢেলে দিল মোহর। সব গুছিয়ে বুড়িটা চলে যাচ্ছে। মোহরও ভেতরে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছে। হঠাৎ ঘর ঘরে গলায় বলে উঠল বুড়িটা, ও মেয়ে, মেয়ে। ফিরে তাকালো মোহর। বুড়িটা ঘোলাটে চোখ মেলে চেয়ে আছে তার দিকে। সেই শীতল চাউনির দিকে তাকিয়ে হঠাৎ গায়ে কাঁটা দিল আরজিকার। গাটা আবার শিরশিরিয়ে উঠছে তার। তাকে অবাক করে দিয়ে বিড়বিড় করে বলে উঠল সেই বুড়ি, ওরা ডাকবে, টেনে নিয়ে যাবে। হ্যাঁ, যাবি না, যাবি না ওখানে, ভেঙে ফেল, ভেঙে ফেল। কি সব বলছে বুড়িটা? মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না মোহর। কপালে ঘাম জমেছে তার। কেন বলছে তাকে কথাগুলো? কি ভাঙার কথা বলছে? কি ভেঙে ফেলতে হবে? হঠাৎ বিড়ালের ডাক শুনে চমকে উঠে বাঁ পাশে তাকালো মোহর। একটা মিশমিশে কালো বিড়াল এতক্ষণ তার দিকে তাকিয়েছিল। মোহর তাকাতেই বিড়ালটা বারান্দার গ্রিল গলে নিচে নেমে গেল। সঙ্গে সঙ্গে সামনে তাকালো মোহর। স্লথ গতিতে গেটের দিকে চলে যাচ্ছে বুড়িটা। কিন্তু ওসব কথা কেন বলল সে? কি মানে ওসব কথার? মোহর বলে উঠল, এই যে শুনছ? কি বলে গেলে ওসব? কথাগুলোর মানে কি শুনতে পাচ্ছ? গলা কাঁপছে আরজিকার, কিন্তু বৃথা প্রশ্ন। বুড়িটার দিক থেকে এলো না কোনো উত্তর। আস্তে আস্তে গেট দিয়ে বাইরে বেরিয়ে গেল সে। ফিরেও তাকালো না মোহরের দিকে। নিঝুম নিস্তব্ধ দুপুরে একা দাঁড়িয়ে মোহর, বাকশক্তিহীন। রাত 9:30 নিউজটা দেখে তখন সবেমাত্র ডিনার করতে বসেছে মোহররা। রুটি দিয়ে তরকারিটা মুখে পড়েই অঙ্কুশ বলল, এমা, মোহর, তুমি তরকারিতে নুন দাওনি? কেমন একটা পানসা পানসা লাগছে। হ্যাঁ হ্যাঁ, কি বললে? তরকারি লাগবে? কি মুশকিল তা বলিনি, বলছি যে যাকে বিকেল থেকেই দেখছি তুমি কেমন অন্যমনস্ক হয়ে আছো। কি হয়েছে বলো তো? আবার কি হলো? না না তো, কিছু হয়নি। চুপ করে গেল মোহর। দুপুরের ঘটনাটা অঙ্কুশকে বলেনিও। বললেই হয়তো অঙ্কুশ বলবে অকারণেই এত চিন্তা করছে সে। কিন্তু না, মোহর বেশ বুঝতে পারছে ওই ঘরের আয়নাটার মধ্যে কিছু একটা রহস্য আছে। কিন্তু কি সেই রহস্য? চারিদিকে ঘন কুয়াশা। তার মাঝে সেই ড্রেসিং টেবিলটা। তার আয়নার কাছে ফুটে উঠছে কতগুলো অস্পষ্ট বিকৃত মুখ। চাপা গোঙানিটা শোনা যাচ্ছে আবার। একটা মিশমিশে কালো বিড়াল ড্রেসিং টেবিলটার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তার ঘর ঘরে গলার ডাকের সঙ্গে মিলে যাচ্ছে সেই চাপা গোঙানিটা। আয়নাটা যেন জীবন্ত হয়ে উঠেছে। আর ভেতর থেকে দুটো কালো সরু সরু হাত বেরিয়ে টেনে ধরছে মোহরের হাত। তাকে নিয়ে চলে যাচ্ছে অনেক দূরে, এই পৃথিবী ছাড়িয়ে অনেক দূরে। ধর্মর করে বিছানায় উঠে বসল মোহর। ঘামে ভিজে গেছে সারা শরীর। চারপাশে তাকিয়ে দেখল সে বসে আছে নিজের বিছানাতেই। স্বপ্ন দেখছিল সে। এদিকে তার ওভাবে উঠে বসায় ঘুম ভেঙে গেছে অঙ্কুশেরও। কি হয়েছে মোহর? এভাবে উঠে বসলে কেন? না না, কিছু না। একটা বাজে স্বপ্ন দেখলাম। দেখছো তো,
টেনশন করে করে নিজের কি অবস্থা করেছো? না, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে এখন, শুয়ে পড়ল অঙ্কুশ। মোহরও সবে বালিশে মাথা রাখতে যাবে, আর ঠিক তখনই ভারী জিনিসের আওয়াজ। ঘস ঘস করে কি একটা ভারী জিনিস সরানোর আওয়াজ হলো। চমকে দুজনেই উঠে বসল বিছানায়। দুজনেই শুনতে পেয়েছে শব্দটা, অতএব মনের ভুল বলার কোনো জায়গায় নেই। কিসের আওয়াজ হলো এটা? কিসের আওয়াজ? হ্যাঁ, একটা আওয়াজ তো হলো, কিন্তু কোথায় হলো বলো তো? আমি জানি, আমি ঠিক জানি। ও ছাড়বে না, ও আমাকে নিয়ে যাবে। অঙ্কুশ, অঙ্কুশ প্লিজ, আমাকে তুমি যেতে দিও না। আমাকে আমাকে শক্ত করে ধরে রাখো, আমাকে শক্ত করে ধরে থাকো, তুমি শক্ত করে ধরে থাকো। এ ধরনের অসংলগ্ন কথা বলতে বলতে মোহর হঠাৎই নিজের দুটো হাত বাড়িয়ে অঙ্কুশের দুটো হাত শক্ত করে চেপে ধরল। ভীষণ ভয় পেয়েছে ও। অস্বাভাবিক রকমের ঠান্ডা হয়ে গিয়েছে তার হাত। টানা টানা সুন্দর দুটো চোখ ভয়ে আতঙ্কে বিস্ফারিত হয়ে উঠেছে। সেই চোখ দুটো থেকে আবার দরদর করে ব্যাকুল কান্না ঝরে পড়ছে গালবে। তরাক করে মাথাটা গরম হয়ে গেল অঙ্কুশের। ওফ মোহর, ফর গড সেক, পাগলামি করো না এই রাতের বেলা। কার কথা বলছো তুমি? কে নিয়ে যাবে তোমায়? এই বাড়ির মধ্যে তুমি আর আমি ছাড়া আর তো কেউই নেই। না 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 না, আছে আছে, তুমি তুমি জানো না, আছে। তাই? কোথায় আছে? খাটের নিচে নাকি? ছাড়ো হাতটা, ছাড়ো, দেখি কে তোমাকে নিতে এসছে, একবার দেখি। না না না, এখানে নেই, এখানে নেই। ওই 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 ছোট ঘরটাতে আছে, আয়নার ভিতরে, আয়নার ভিতরে আছে। এই শেষের কথাটা শুনেই মুহূর্তের জন্য থমকে গেল অঙ্কুশ। ওই ছোট্ট ঘরটা, যে ঘরটা প্রথম দিন দেখাতেই চাননি সুখেনবাবু। এমনকি অঙ্কুশ নিজের থেকে কথা তুলতে চাইলেও সেই ভদ্রলোক খুব ভদ্রভাবে এড়িয়ে গিয়েছিলেন প্রসঙ্গটা। পরে অঙ্কুশ আর নিছক ভদ্রতার খাতিরেই ঘরটা বা আয়নাটা নিয়ে কোনো আলোচনা করেনি। কিন্তু তারপর যেদিন অফিস থেকে বাড়ি ফিরে মোহরকে ওই জরাজীর্ণ ছোট ঘরটার মধ্যে থেকেই অচৈতন্য অবস্থায় খুঁজে পেল, সেদিন যে তার নিজের মনটাও একবারের জন্য হলেও খচখচ করে ওঠেনি তা কিন্তু নয়। সে মনে মনে ভেবেছিল এর মধ্যে একদিন সুখেনবাবুর সঙ্গে দেখা করে সুযোগ বুঝে তাকে চেপে ধরে জানতে চাইবে ওই ঘরটার না জানা বৃত্তান্ত। কিন্তু সে আর হয়ে ওঠেনি। 7-17 কাজের ভিড়ে, আর তারই মধ্যে এই কাণ্ড। এইসব ভাবনার মাঝেই হাত ছেড়ে অঙ্কুশকে শক্ত করে জড়িয়ে ধরল মোহর। আতঙ্কের ভারে শরীরটা তার কেঁপে কেঁপে উঠছে। ভারী অসহায় দেখাচ্ছে তার মুখটা। মোহরের এই অবস্থা দেখে কেমন যেন রোগ চেপে গেল অঙ্কুশের। যেন সর্বশক্তি দিয়ে ও প্রমাণ করেই ছাড়বে যা ঘটছে তা সবই বিভ্রম, অর্থহীন, অবাস্তব। মোহরের কান্নাটা আর জাস্ট নিতে পারছে না অঙ্কুশ। রহস্য থাক, রোমাঞ্চ থাক, খেয়ালি, ধোঁয়াশা, কুয়াশা যা আছে সবই আছে ওই ছোট্ট ঘরটাকে ঘিরে। মীমাংসা বা সমাধানও নিশ্চয়ই ওখানেই খুঁজে পাওয়া যাবে। চকিতে মোহরের থেকে নিজেকে ছাড়িয়ে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো অঙ্কুশ। অঙ্কুশ, 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 যেও না, দাঁড়াও, আমায় আমায় একলা রেখে যেও না প্লিজ, শোনো, শোনো। বলতে বলতে মোহরও ঝড়ের মতো বেরিয়ে এলো ঘরের বাইরে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে অঙ্কুশ আর মোহর। চারিদিকটা নিস্তব্ধ, এতটাই নিস্তব্ধ যে মোহর আর অঙ্কুশ নিজের নিঃশ্বাসের শব্দটা পর্যন্ত শুনতে পাচ্ছে। হঠাৎই অঙ্কুশের মনে হলো নিস্তব্ধতাটা যেন ঠিক স্বাভাবিক নয়। প্রবল ঝড় ওঠার আগে প্রকৃতি যেমন বুক চেপে নিঃশ্বাস বন্ধ করে দারুণ এক সর্বনাশ ঘটার প্রতীক্ষা করতে থাকে, এই মুহূর্তের নিস্তব্ধতাটাও যেন অবিকল তেমনই। ঝোঁকের মাথায় তো ঘর ছেড়ে অন্ধকারেই ছুটে এসেছে অঙ্কুশ, আর তার পেছন পেছন ছুটে এসেছে মোহরও। কিন্তু যে জন্য তাদের ছুটে আসা, মানে ওই ঘরটার মধ্যে ঢুকে হঠাৎ ওই ভারী শব্দটার উৎস কি তাই জানা, সেই কাজটাই করতে যেন ভুলে গেছে অঙ্কুশ। বিস্ফারিত দৃষ্টিতে সে চেয়ে আছে সামনের দিকে। মোহরের অবস্থাও ঠিক তার মতোই। ও তো আগে থেকেই ভয় পেয়েছিল, এখন এখানে এসে যেন পুরোপুরি পাথর হয়ে গেছে ভয়। কিছুটা ভয় পেয়েছে অঙ্কুশও। সর্বক্ষণ যে দরজার মরচে পড়া শতাব্দী প্রাচীন লোহার কড়া দুটোই তালা ঝোলানো থাকে, সেই দরজাটাই কোনো এক অজ্ঞাত কারণে এই মুহূর্তে হাট হয়ে খোলা তাদের চোখের সামনে। কে খুলল তালা?
পুরনো তালা মোহর ভেঙে ফেলেছিল, সেই জায়গায় এক চকচকে নতুন মজবুত তালা এনে নিজের হাতে লাগিয়ে দিয়েছিল অঙ্কুশ। তার স্পষ্ট মনে আছে। কিন্তু তাহলে এখন সে যা দেখছে তা কি করে সম্ভব? সে বা মোহর কেউই ওই ঘরের তালা খোলেনি এর মধ্যে। তাহলে ঘরটা খুলল কে? এত সব ভাবনার মধ্যেই হঠাৎ অস্থির হয়ে উঠল মোহর। চকিতেই যেন ফিরে পেয়েছে তার সম্বিত। তার ষষ্ঠ ইন্দ্রিয় যেন তাকে কানে কানে বলছে, চলে যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও, নয়তো ভীষণ বিপদ ঘটে যাবে। মোহর তাড়াতাড়ি অঙ্কুশের একটা হাত চেপে ধরে তাকে পেছন দিকে টানতে লাগলো আর ঘন ঘন বলতে লাগলো, চলো চলো এখান থেকে অঙ্কুশ, এক্ষুনি চলো। আমার কিছু ভালো লাগছে না। এখানে আর আমাদের থাকা ঠিক নয়। সে আছে, সে আছে। এই আয়নাটা ভালো না, আয়নাটা ভালো না। আমার ভয় করছে। চলো এখান থেকে, চলো প্লিজ চলো অঙ্কুশ, প্লিজ। ভয় যদিও অঙ্কুশেরও ছিল, কিন্তু মোহরকে এভাবে চোখের সামনে প্রায় অর্ধেক মরে যেতে দেখে আবার রোগটা যেন দ্বিগুণ হয়ে মাথায় চেপে বসল অঙ্কুশের। কিসের এত ভয় তোমার? যে জিনিসটা চোখেই দেখা যায় না, সেই জিনিসটা নিয়ে এত ভয় কোথা থেকে আসে মনে? কে বলেছে দেখা যায় না? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। ওই আয়নাটার মধ্যে আমি দেখেছি। হ্যাঁ আমি দেখেছি। কি দেখেছো তুমি? কতগুলো মুখ। হ্যাঁ, কতগুলো মুখ, ছায়া, অস্পষ্ট কতগুলো মুখ। চোখ নেই, নাক নেই, শুধু ঠোঁট আছে তাদের। কিসব যেন বলে তারা। একটা গোঙানি শোনা যায়। মাথার ভেতরটা কেমন ঝিমঝিম করে, শীত করে, ভীষণ শীত করে। টান একটা প্রবল টানে নিজের দিকে টানতে থাকে ক্রমশ। আমি যেতে চাই না, কিন্তু ওরা আমায় নিয়ে যেতে চায় অঙ্কুশ। জোর করে টেনে নিয়ে যেতে চায়। সরু আঙুলগুলো আমার হাত চেপে ধরে। না, আমি কিছুতেই যাব না। আমি কিছুতেই যাব না, কিছুতেই না। পাগলামি করো না মোহর, তুমি কি পাগল হয়ে গেলে? আমি পাগল নই। ওই আয়নাটা স্বাভাবিক নয়। তাই নাকি? আচ্ছা বেশ, তাহলে আমি একবার নিজের চোখে দেখতে চাই যে ওই আয়নাটা কেমন অস্বাভাবিক। এই কথা বলেই মোহরের ধরে রাখা হাতটা ছাড়িয়ে এক লাফে গিয়ে ঘরের ভেতর ঢুকল অঙ্কুশ। নিকষ কালো অন্ধকারে ভরে আছে ঘরটা। ধুলো কেমন যেন এক শ্বাসরোধ করা গন্ধ ঘরে, কিন্তু সেই অন্ধকারের মধ্যেও আলোর আভাস ছিল। হয়তো সেই আলো পার্থিব নয়, কারণ ঘরটার এক কোণে অদ্ভুত আলো আধারী পরিবেশ, যা নিতান্তই অসম্ভব। আর সেই আলো ছায়ার মধ্যে কালো ছায়ার মতো দাঁড়িয়ে রয়েছে সেই পুরনো ড্রেসিং টেবিলটা। কিন্তু কিভাবে দাঁড়িয়ে আছে জিনিসটা? আয়নাটা সোজাসুজি অঙ্কুশের চোখের সামনে নিরাভরণ হয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এমনটা তো হওয়ার কথাই নয়। অঙ্কুশ তো নিজের হাতে মোহরের সামনে ড্রেসিং টেবিলটাকে দেওয়ালের দিকে ঘুরিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, তার উপর মোহরেরই একটা পুরনো শাড়ির ঘেরাটোপ টেনে দিয়েছিল। মনে আছে, আয়নাটা দেওয়ালের দিকে ঘোরাতে বেশ বেগ পেতে হয়েছিল অঙ্কুশকে। এতটাই ভারী ওই আয়নাটা। অথচ এখন সেই আয়নাটাই দেওয়ালের দিক থেকে ঘরের দিকে সোজাসুজি ফিরে দাঁড়িয়ে রয়েছে। সরে গেছে তার উপর থেকে শাড়ির আড়ালটাও। এবার বুঝতে পারল অঙ্কুশ, শোবার ঘর থেকে ওরা এই আয়নাটারই দিক পরিবর্তনের ভারী আওয়াজটা শুনতে পেয়েছিল। কিন্তু কেমন করে তা সম্ভব? তাদের অজান্তে যে কেউ এই রাতের বেলা বাড়িতে ঢুকে ঘরটার বন্ধ তালা খুলে ফেলে ঘরের ভেতর ঢুকেছে, সেই আয়নাটাকে উন্মুক্ত করে সামনে ঘুরিয়ে দিয়েছে, কখনোই সম্ভব নয়। তাহলে রহস্যটা কি? যাই হোক, সেটাই নিজের হাতে পরখ করে দেখবে অঙ্কুশ। হলেও হতে পারে, আবার না হওয়াই সম্ভব। এরকম দোলাচলের মধ্যে আরও এক মুহূর্ত থাকতে চাইছে না অঙ্কুশ। এক পা করে আয়নাটার কাছে এসে দাঁড়ালো সে। তারপর আর কিচ্ছু না ভেবে সোজা হাত রাখলো আয়নাটার গায়ে। দেখেছো মোহর? দেখো, এই তো আয়নাটায় আমি হাত দিয়েছি। কোথায় আমার তো কিছু। কথাটা শেষ করতে পারল না অঙ্কুশ। হঠাৎই একটা চাপা গোঙানির শব্দ তার কথা বন্ধ করে দিল। এ কি?
এই আওয়াজটা এই আওয়াজটা কোথা থেকে আসছে? এদিক ওদিক চোখ ফেরাতেই তার চোখে পড়ল দৃশ্যটা। আয়নার মধ্যে কাঁচের বুকে ফুটে উঠেছে ছায়া ছায়া অস্পষ্ট সব কি মুখ, বিকৃত অপার্থিব সব মুখ, নাকহীন চোখহীন, শুধু তাদের ঠোঁটগুলো অনবরত নড়ে নড়ে উঠছে। কিছু একটা যেন বলতে চাইছে তারা। কি বলছে তারা? এই কোন পরজগতের ভাষা? নিদারুণ আতঙ্কে চিৎকার করে উঠল মোহর। বাকরুদ্ধ অঙ্কুশ ফিরে তাকালো মোহরের দিকে, কিন্তু কিছু বলে উঠতে পারল না সে। আচমকাই প্রচণ্ড শীত করতে শুরু করেছে তার। মাথাটা কেমন যেন হালকা হয়ে আসছে। চাপা গোঙানিটার সঙ্গে এবার যেন হাজার হাজার মৌমাছি গুনগুন করতে শুরু করেছে ওর মাথার ভেতরে। অসহ্য যন্ত্রণায় মাথাটা যেন ছিঁড়ে পড়তে চাইছে অঙ্কুশের। আর এর মাঝেই স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে আয়নার সেই অপার্থিব মুখগুলো। একবার চলার শক্তিও যেন হারিয়েছে অঙ্কুশ। এমনকি আয়না থেকে সে নিজের হাতটা সরিয়ে নেবে সে খেয়ালও বুঝি তার রান নেই। কেমন একটা ঘোর আচ্ছন্ন করে ফেলছে তাকে। মৌমাছির গুনগুন আওয়াজটা শুনতে পাচ্ছে মোহরও। অসহ্য আতঙ্কে আবার চিৎকার করে বলে উঠল সে, অঙ্কুশ, অঙ্কুশ, সরে এসো, সরে এসো ওখান থেকে। বুঝতে পারছো তো আমি যা বলেছিলাম ভুল নয়? শুনতে পাচ্ছ? ওই শব্দটা শুনতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তো আয়নাটা কেমন সজীব হয়ে উঠেছে? সরে এসো, সরে এসো। মোহরের তীব্র চিৎকারে যেন কিছুটা সম্বিত ফিরল অঙ্কুশের। সেও এবার বুঝতে পারল এখান থেকে সরে যাওয়া দরকার। এই ঘর ছেড়ে চলে যেতে হবে ওদের চেনা জগতের বাইরেও যে কোনো এক জগতের অস্তিত্ব আছে অন্য এক মাত্রা, তা মেনে নিতেই হবে। হয়তো এই আয়নাটাই এই জগতের সঙ্গে সে জগতের যোগাযোগ স্থাপনের মূল সূত্র। আর এই আয়নাটাই ইন্দ্রিয়গ্রাহ্য বাস্তব থেকে মানুষকে নিয়ে যেতে চায় সেই অচেনা অতীন্দ্রিয় পরবাস্তবে। আর সে এই মুহূর্তে চাইছে অঙ্কুশকে তার জগতে নিয়ে যেতে। আয়না থেকে হাত সরানোর এক বিন্দু অবকাশও পেল না অঙ্কুশ। আচম্বিতে 5টা সরু সরু আঙুল কে যেন সজোরে চেপে ধরল তার হাত। সজোরে টেনে নিয়ে যেতে চাইল আয়নার ভেতর। টান বাড়ছে, ক্রমশ বাড়ছে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে। আমি যাব না। মোহর আমাকে বাঁচাও প্লিজ, আমি যাব না। অসহায়ভাবে ছটফট করছে অঙ্কুশ। কালো আঙুলগুলো যেন মরণ টানে টেনে ধরছে তাকে ভেতরের দিকে। অস্থির হয়ে উঠল মোহর। অঙ্কুশের অন্য হাতটা ধরে প্রাণপণ টান দিল সেও, কিন্তু বৃথা সে চেষ্টা। তার সবটুকু শক্তি হার মানল সেই পরাবাস্তব শক্তির কাছে। মোহর এক চুলো সরিয়ে আনতে পারল না অঙ্কুশকে ওই আয়নার থেকে। কি হবে অঙ্কুশ, কি হবে? আমি পারছি না, আমি পারছি না। বিফল কান্নায় ভেঙে পড়ল মোহর। অঙ্কুশের হাত প্রায় অর্ধেক ঢুকে গিয়েছে আয়নাটার মধ্যে। মোহর আর অঙ্কুশ দুজনেরই হাহাকারে ছোট্ট ঘরটা কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ তাদের সেই আর্তনাদ ছাপিয়ে শোনা গেল একটা বিড়ালের ডাক। মোহর দরজার দিকে তাকাতেই দেখতে পেল কখন যেন দরজায় এসে দাঁড়িয়েছে সেই মিশমিশে কালো বিড়ালটা। অন্ধকারে জলজল করছে তার সবুজ চোখ দুটো। মাথা উঁচিয়ে ক্রমাগত রাগত গলায় ডেকে চলেছে সে। মোহরের মাথার মধ্যে হঠাৎ যেন বিদ্যুতের মতো ঝলসে উঠল দুপুরের সেই ঘটনাটা। ওই বুড়িটা যেতে যেতে কি যেন বলে গিয়েছিল। বুড়িটা কি যে বলেছিল সে কথাটা। বুড়ির বলে যাওয়া কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগলো মোহরের মাথার মধ্যে। বুঝতে পেরেছে মোহর কি বলতে চেয়েছিল বুড়িটা। এবার বুঝতে পেরেছে সে কোন ডাকের কথা বুড়ি বলেছিল, কি ভেঙে ফেলতে বলে গেছে সে মোহরকে। সবটাই এবার বুঝতে পারল মোহর। ওই আয়নাটা, বাস্তব আর পরাবাস্তবের মাঝে ওই আয়নাটা, ওটাই ভেঙে ফেলতে হবে। আয়নাটা ভেঙে ফেললেই ওরা আর কখনো কাউকে ডাকতে পারবে না, নিয়ে যেতে পারবে না অন্য মাত্রার জগতে। অঙ্কুশের বুক পর্যন্ত ঢুকে গিয়েছে আয়নাটার মধ্যে। গলা ক্রমশ বুঝে আসছে অঙ্কুশের, কিন্তু এখনো সে সমানে বলে চলেছে, ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে, আমি যাব না। মোহর আমাকে বাঁচাও, আমি যাব না। ছাড়ো, ছাড়ো আমাকে। কিন্তু কি করে বাঁচাবে মোহর? অঙ্কুশকে বাঁচানোর এখন একটাই উপায়, আয়নাটা ভেঙে ফেলা। ভাঙতে তো হবেই, কিন্তু কি দিয়ে এত বড় আয়নাটা ভাঙবে মোহর? পাগলের মতো ঘরের ভেতর ধুলো ময়লা হাতড়াতে লাগলো সে একটা দুচ্ছই ভারী জিনিসের খোঁজে, কিন্তু কোথায়
তেমন কিছুই তো নেই। হঠাৎ ঠং করে শব্দ হলো একটা। মোহরের হাত লেগে কাত হয়ে গড়িয়ে পড়েছে লম্বাটে একটা জিনিস। সেটা হাতে তুলে নিল মোহর, আর মুহূর্ত মাত্র সময় নষ্ট করল না সে। সেটাই সজোরে ছুঁড়ে মারল আয়নাটার উপর। পলকের মধ্যে ঝনঝন শব্দে বিরাট আয়নাটা ছত্রাকার হয়ে ভেঙে পড়ল মাটিতে তৎক্ষণাৎ। মোহরের মনে হলো বহুদিন ধরে চেপে রাখা প্রবল নিঃশ্বাস ফেলে কেউ যেন তার ঠিক পাশ দিয়েই ঘরের বাইরে বেরিয়ে গেল। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে অঙ্কুশ। কাচের মধ্যে আড়াআড়ি হয়ে পড়ে আছে সেই ধুলো মাখা জিনিসটা। সেটার কিছুই নয়, দস্তার একটা বড় মাপের বাহারি ফুলদানি। মোক্ষম সময়ে সেটা যদি মোহরের হাতে না পড়তো তাহলে যে কি হতো। যাক সে কথা, ওসব নিয়ে আর মাথা ঘামানোর সময় নেই মোহরের। অঙ্কুশকে এই ঘরটার বাইরে নিয়ে যেতে হবে এক্ষুনি। মোহর এগিয়ে গেল তার কাছে। এক ফাঁকে দরজার দিকে তাকিয়ে দেখল জায়গাটা খালি, কালো বিড়ালটা আর সেখানে নেই। পরের দিন সকালে একতলা বাড়িটার বারান্দার চেয়ারে বসে আছেন সুখেনচন্দ্র নাগ, আর তাকেই ঘিরে দুপাশে বসে আছে মোহর আর অঙ্কুশ। অঙ্কুশের সারা শরীরের জায়গায় জায়গায় কাটা দাগ। আগের রাতের বিভীষিকা সাক্ষ্য রেখে গেছে তার শরীরে। নীরবতা ভেঙে এবার অঙ্কুশকে বললেন সুখেনবাবু, মানে আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না আসলে। কিন্তু বলতে তো আপনাকে হবেই সুখেনবাবু। কাল রাতে যা হয়েছে সবই তো শুনলেন, সবই বললাম আপনাকে। এবার আপনি বলুন এসবের কারণ কি? আমারও সেই একই প্রশ্ন। বাড়িটা যখন আপনার, তখন এই বাড়ির মধ্যে লুকিয়ে থাকা রহস্য আপনারই জানার কথা। নিস্তেজ স্বরে বললেন সুখেনবাবু। হ্যাঁ জানি, মানে আমি সবই জানি। সব জেনেও কেন তাহলে বাড়িটা ভাড়া দিলেন সুখেনবাবু? কাল যদি সেই মারাত্মক ঘটনাটা ঘটে যেত তাহলে তার দায় কে নিত? আমার কি হতো বলুন তো? আসলে আমি ভেবেছিলাম 10-10টা বছর কেটে গিয়েছে, এতদিনে হয়তো আয়নাটা তার সব রহস্য মুছে ফেলেছে। কিন্তু না, আজ বুঝতে পারছি আমি ভুল ভেবেছিলাম। আয়নাটা কিভাবে এই বাড়িতে এলো সুখেনবাবু? চেয়ার ছেড়ে উঠে বারান্দার ধারে গিয়ে দাঁড়ালেন সুখেনবাবু। চারিদিকে রোদ ঝলমল করছে। কালকের সেই ভয়ালো বিভীষিকাময় রাতের সঙ্গে আজকের সকালের কত তফাৎ। সুখেনবাবু বলে উঠলেন, আয়নাটার কথা বলতে গেলে আরেকজনের কথাও বলতে হয়। সে আমার স্ত্রী অনামিকা। আপনার স্ত্রী? তার সঙ্গে ওই আয়নাটার কি সম্পর্ক? বলছি, অনামিকা চলে গিয়েছে প্রায় 10 বছর হলো। তারপরই এ বাড়ি ছেড়ে আমি অন্যত্র চলে যাই, কিন্তু এই বাড়িতে রেখে যাই ওই আয়নাটা। অনামিকার বড় প্রিয় জিনিস ছিল ওটা। আমার স্ত্রী অনু বরাবরই খুব খামখেয়ালি প্রকৃতির মানুষ ছিল, বুঝলেন। সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসের প্রতি তার একটা আকর্ষণ ছিল। আমিও বিয়ের পর থেকে সাধ্যমতো চেষ্টা করতাম ওর সমস্ত স্বাদ আহ্লাদ পূরণ করতে। তবে কি জানেন, আর 5 জন মেয়ের মতো অনুর কিন্তু শাড়ি গয়নার দিকে অতটা ঝোঁক ছিল না। তার শখ ছিল শুধু অ্যান্টিক জিনিসপত্র, পুরনো জিনিসপত্র এসব সংগ্রহ করা। দোকানে দোকানে ঘুরে ঘুরে সে তার পছন্দ মতো জিনিস কিনে বেড়াতো। আমাদের ছোট বাড়ি, এখানে অনেক জিনিস একসঙ্গে কিনে জমা করলে বড়ই অসুবিধে হবে। তাই আমি অনেকবার তার এই শখ নিয়ে তাকে অনেক কথাই বলেছি। আমার কথা শুনে অনেক সময় রাগ করে অনেক কিছু কিনতে গিয়েও কেনেনি। কিন্তু একদিন সন্ধেবেলা বাড়ি ফিরে দেখি আমাদের শোবার ঘরের বিছানার সোজাসুজি অনু একটা পুরনো ড্রেসিং টেবিল দাঁড় করিয়ে রেখেছে। সেটা দেখে আমি অবাক হয়ে তাকে বললাম, এ কি অনু, এটা আবার কোথা থেকে তুলে আনলে তুমি? তুলে আনবো কেন? তুমি এমন একটা কথা বলো না। দেখো তো জিনিসটা সুন্দর কি না। হ্যাঁ সুন্দর তো বটে, কিন্তু কিন্তু আবার কি, এই জিনিসটার একটা আলাদাই আভিজাত্য আছে জানো তো। কিরকম? আজ প্রায় মাসখানেক পর গড়িয়াহাট গিয়েছিলাম। নাজিম ভাই প্রথমে জিনিসটা বিক্রি করতে রাজি হচ্ছিলেন না জানো। তারপর অনেক ধরাধরি করে শেষে কিনতে পারলাম। কত দিনের ইচ্ছে আমার এরকম একটা ড্রেসিং টেবিল থাকবে ঘরে, আর হাতের কাছে পেয়েও নেব না। সে তো হলো,
কিন্তু এর আভিজাত্যটাই বা কোথায়, আর এর পেছনে কত টাকাই বা গেল সেটা তো এখনো পর্যন্ত বুঝলাম না। উফ, এমন কিছু তোমার টাকা যায়নি বাপু, একরকম জলের দরে পেয়েছি জিনিসটা। আর নাজিম ভাই বলছিলেন এই জিনিসটা নাকি মুর্শিদাবাদের খুব বড় এক অভিজাত পরিবারের জিনিস, এর বয়সে নাকি অনেক। আর দেখোই না কত সুন্দর কারুকার্য, আয়নার কাজটা কেমন স্বচ্ছ দেখো। কিন্তু জানো তো, দোকানের এক কোণে ঝুপসে অন্ধকারে কি নোংরা কাপড় চাপা দিয়ে রাখা ছিল। এটা ভাগ্যিস আমার চোখে পড়লো। হয়েছে হয়েছে, তুমি এবার 1 কাপ চা দাও দেখি আমায়। তোর কাঠখোট্টা লোক একটা, এসেই চা চা করছে। দাঁড়াও আনছি। সেই থেকে আয়নাটা শোবার ঘরেই রয়ে গেল, বুঝলেন। কটা দিন বেশ নির্ঝঞ্ঝাটে কেটেও গেল, কিন্তু ছন্দ পতন হলো একদিন। কি হয়েছিল? কি হয়েছিল তা সঠিক করে আমি জানি না, শুধু একদিন মনে আছে, সে দিনটা ছিল শনিবার। বেলাবেলি বাড়ি ফিরেছিলাম, সদর দরজাটা খোলাই ছিল। সোজা ঢুকে এলাম ঘরে, কিন্তু ঘর খালি। অনু কোথায় গেল? একটু ডাকাডাকি করলাম তাকে, কোনো সাড়া আমি পেলাম না। তারপর আমি এ ঘর ও ঘর করতে করতে ছেলের ঘরে যেতেই দেখি মেঝের একপাশে অজ্ঞান হয়ে পড়ে আছে ও। আর তারপর শুভ, এই শুভ, এই কি হয়েছে তোর? হ্যাঁ, জ্ঞান হারিয়েছে শুভ, কিছু বুঝতে পারছেন না সুখেন। অনামিকা বাড়িতে নেই, এদিকে শুভ সংজ্ঞাহীন। এসব কি কাণ্ড! না, দেরি করলে হবে না, ওর জ্ঞান ফেরাতে হবে। একটা জলের বোতল নিয়ে এসে শুভর চোখে মুখে ছেটাতে থাকলেন সুখেন। শুভ, এই শুভ, ওট 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 না, ওট না বাবা, এই চোখ খোল। কি হলো শুভ? বাবা, বাবা, মা, মা, মা ওখানে, মা, মা, মা। কি হয়েছে বল আমাকে, মা কোথায় তোর? সুখেনের হাত ধরে টানতে টানতে সেই পুরনো ড্রেসিং টেবিলটার সামনে গিয়ে দাঁড়ায় শুভ। অস্ফুটে বলে ওঠে, মা, মা, ওই আয়নাটার মধ্যে। ওই আয়নাটা? ওটার মধ্যে কি হয়েছে? বছর 20 শুভ এরপর যে কথাটা বলল সেটা তার মুখে অত্যন্ত বেমানান একটা কথা। নিতান্ত ছোট ছেলে মেয়েদের মুখেই এমন কথা মানায়। চিন্তিত সুখেনকে স্বচ্ছ আয়নাটা দেখিয়ে শুভ বলল, মা ওই আয়নাটার মধ্যে চলে গেছে বাবা। মা যেতে চায়নি, অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু পারিনি। ওই আঙুলগুলো বাবা, ওই আঙুলগুলো থেকে মাকে কিছুতে ছাড়াতে পারিনি আমি। মাকে নিয়ে চলে গেছে ওরা, মাকে নিয়ে চলে গেছে। বলেই বাবাকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠল শুভ। আরে কি বকছিস আবল তাবল? হ্যাঁ, এই আয়নার ভেতরে আবার কেউ কি করে নিয়ে যাবে অনুকে? তোর মাথা খারাপ হয়েছে বল? হ্যাঁ, এই শুভ, বল না, বল না। না 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 না, আমি বলছি, আমি সব সত্যি বলছি। আজ কলেজ ছুটি হওয়ার পর দেবব্রত স্যারের কাছে পড়তে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ শরীরটা খারাপ লাগতেই আমি বাড়ি চলে আসি। দরজাটা খোলাই ছিল। সবে বাড়িতে ঢুকেছি, তখনই শুনতে পেলাম মায়ের গলা। মা চিৎকার করে কি সব যেন বলছে। না না, আমি যাব না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমি যাব না। আমি দৌড়ে এসে ঘরে ঢুকলাম, দেখি মা ওই আয়নাটার সামনে দাঁড়িয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। আমাকে দেখেই বলে উঠল, শুভ, তুই এসেছিস? দেখ দেখ, আমাকে কারো যেন আয়নার ভিতর থেকে টানছে। আমাকে বাঁচা শুভ, আমাকে বাঁচা। আমি মায়ের একটা হাত ধরে আয়না থেকে দূরে সরিয়ে আনতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমি দেখলাম আমার চোখের সামনে মা একটু একটু করে আয়নাটার মধ্যে মিশে গেল। তারপর চারিদিক চুপচাপ, নিস্তব্ধ। আমি পাথরের মতো আমার ঘরে এসে দাঁড়ালাম। তখনই আমার পাশ কাটিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল একটা মিশমিশে কালো বিড়াল। আর তারপর আমার আর কিছু মনে নেই বাবা, আমার আর কিছু মনে নেই। তারপর কি হলো? আর কি, থানা, পুলিশ, কাছের দূরের সমস্ত আত্মীয় স্বজনদের, বন্ধুদের সবার বাড়ি খোঁজ করলাম। এইভাবেই কেটে গেল প্রায় 6টা মাস। শুভকে আর বাড়িতে রাখিনি, ওর পিসির বাড়িতে থেকেই পড়াশোনা করছিল, আর আমি একাই থাকি। নিজেই ফুটিয়ে খাই দুবেলা, বুঝলেন। আর অবসর সময়ে অনামিকার ওই ড্রেসিং টেবিলটার সামনে চুপ করে বসে থাকি।
এই জিনিসটা অনুর নিয়ে আসার শেষ জিনিস। সে কোথায় গিয়েছে আমি জানি না। শুভর কথা সুস্থ মানুষের পক্ষে বিশ্বাস করা কঠিন, তাই আমিও করিনি। অনামিকা কোথাও চলে গিয়েছে নিজের ইচ্ছায়, এমনটাই ভেবে নিয়েছিলাম আমি। যদিও সংসার ফেলে এভাবে যে কখনো সে চলে যেতে পারে, এই কথাটাও অবিশ্বাস্য। পুলিশও বিশ্বাস করেনি, তারা আমার উপর সব রকম চোটপাট করতে কসুরও করেনি। অবশেষে কোথাও কোনো কুল কিনারা না পেয়ে বাধ্য হয়ে অব্যাহতি দিয়েছে আমাকে। ছেলেটা এ বাড়িতে থাকলে অসুস্থ হয়ে পড়বে, যতই হোক তার মা বলে কথা। তাই তাকে বোনের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, আর নিজে পড়েছিলাম অনামিকার স্মৃতি নিয়ে এই বাড়িতেই। আর সেটাই হলো আমার কাল। কিরকম? তা একদিন সন্ধেবেলা আমি আয়নাটার সামনে বসে আছি। ঘরটা একেবারে অন্ধকার, বলা যেতে পারে ইচ্ছে করে আলোটা আর জ্বালায়নি। তন্ময় হয়ে ভাবছিলাম আমার অনামিকার কথা। 22 বছরের সংসার আমাদের, সুখ দুঃখের কত স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে, সেসবের কথাই ভাবছি। হঠাৎ করে কেমন যেন শীত করতে শুরু করলো আমার। একটু অবাকই হলাম, চৈত্রের শেষ, এই সময় তো ঠান্ডা লাগার কথা নয়, কিন্তু তবুও বেশ শীত করছে। তাহলে কি আমার জ্বর আসছে? কিন্তু না, তা তো নয়। একটু পরেই আমি দেখলাম আস্তে আস্তে ঘরের পরিবেশটা সম্পূর্ণ বদলে গেল। চারিদিকে কেমন একটা ধোঁয়া ধোঁয়া ভাব। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। হঠাৎ আয়নাটার দিকে আমার চোখ গেল, আর তারপর সব এক। ওই যে আপনারা যা বললেন ঠিক তাই। বুঝতে পারছি আপনি কি বলছেন, কিন্তু আপনি বাঁচলেন কি করে? যেভাবে আপনি বেঁচেছিলেন সেইভাবেই। তা কি করে সে কথা আমার জানা নেই। আয়নাটা কেন আমাকে গ্রাস করেও করলো না, সত্যি তা জানি না আমি। শুধু মনে আছে যখন জ্ঞান ফিরে পেলাম তখন বাজে রাত 10:15। মুহূর্তের মধ্যে উঠে পড়ে আমি ঘরের বাইরে বেরিয়ে গিয়েছিলাম। দরজাটায় শেকল তুলে দিয়েছিলাম বাইরে থেকে। কোনো মতে সেই রাতটা শুভর ঘরে বসে আমি জেগে কাটিয়েছিলাম, আর সারা রাত ধরে শুনেছিলাম একটা বেড়ালের কান্না। তবে তার পরদিন সকালে লোকজন ডেকে এই ঘরখানা খুলে আয়নাটা আমি বাইরে বার করে আনলাম। না, ওটা ভেঙে ফেলতে আমি পারিনি। অনামিকার মুখটা মনে করে আমি বিক্রি করতেও পারিনি জিনিসটা, বুঝলেন। শেষমেশ ওই ছোট ঘরটাতে ঢুকিয়ে একেবারে তালা দিয়ে দিয়েছিলাম দরজায়। তারপর গোছগাছ করে নিজেও বাড়ি ছাড়লাম সেই দিন দুপুরেই। তারপর থেকে বাড়িটা এতদিন ফাঁকাই পড়েছিল। মাঝে কেটে গেল 10টা বছর। ভেবেছিলাম হয়তো সময়ের সাথে সাথে রহস্য যা ছিল তাও হয়তো মুছে গিয়েছে। আর তাছাড়া ওটা তো আর হাতের সামনেও রাখিনি, এক কোণে পড়ে আছে, সমস্যার তো কিছু নেই। তবু মনের কোথাও যেন একটা অজানা ভয় আমার থেকে গিয়েছিল। কিন্তু আপনার কথায় তো রহস্যের কোনো কিনারা হলো না। ওই আয়নার মধ্যে কি রহস্য আছে? না, তা আমি জানি না। সম্ভবত আর কেউই এই বিষয়ে জানে না, কারণ অনামিকার হারিয়ে যাওয়ার বছর 1.5 পর আমি একদিন কি ভেবে গড়িয়াহাট গিয়েছিলাম। নাজিম ভাই আমাকে চিনতেন। বহুদিন অনু তার দোকানে আসে না। তার কারণ জিজ্ঞেস করতে আমি বললাম আমাদের অদ্ভুত অভিজ্ঞতার কথা। দোকানে সেদিন বেশি ভিড় ছিল না, তবু নাজিম ভাই গলা নামিয়ে কয়েকটা কথা বলেছিলেন আমায়। हाय अल्लाह, ये क्या हो गया? আমি সেদিন বহনজিকে বারবার মানা করেছিলাম, लेकिन से सुनेনি। वो सीसी में जिनका बास है, वो आयना बहुत खतरनाक আছে। তারপর? তার আর পর নেই। যে রহস্য, সে রহস্যই থেকে গিয়েছে। কাল আয়নাটা ভেঙে ফেলে হয়তো তার মধ্যে থাকা অজানা রহস্যটা থামিয়ে দিয়েছেন আপনারা, কিন্তু রহস্যের সমাধান কি হয়েছে? না, সমাধান হয়নি।
সমাধান হয় না কখনো। বাস্তব আর পরাবাস্তবের মধ্যের এই যে সীমারেখা, সেই সীমা কখনো কখনো ছাড়িয়ে যায় মানুষ, হয়তো জেনে, আবার হয়তো বা নিজের অজান্তে। কিছু কিছু রহস্যের সমাধান অভিধানে নেই, যেমন এই ড্রেসিং টেবিলের আয়নাটার রহস্য। ছুটির দিনে দুপুরে ভাত চাইতে আসা সেই বুড়িটাকে কোথা থেকে এসেছিল সে? কেন বলে গেল মোহরকে কৌশলে সীমা টেনে দেওয়ার কথাটা? মিশমিশে ওই কালো বেড়ালটার আসল পরিচয় কি কেউ জানে না। একতলা বাড়িটার বারান্দার অন্তরে শত প্রশ্ন নিয়ে নির্বাক হয়ে বসে রইল অঙ্কুশ। মোহর আর সুখেনচন্দ্র নাগ, কে জানে, হয়তো এই অবসরে দুই জগতের মাঝখানের সীমারেখাটা অতিক্রম করে যাওয়ার অশনি রহস্যজাল কেউ বুনছে কোথাও সময়ের আয়নার কাছে।